গত রাতে ভারতের উদ্দেশ্যে একটা শক্ত ইরানের ক্ষেপণাস্ত্র বৃষ্টি দেখলো আরব বিশ্বের জনগণ, গোটা বিশ্ব। ইরানের যে ভয়াবহ ক্ষেপণাস্ত্র বৃষ্টির সেই হামলা, তার ভয়াবহতা ইতিমধ্যে ইরানকে আপনারা সবাই থামান থামান, কারণ ভারতের চরিত্র আর ইসরায়েলের চরিত্র কিন্তু একই রকম। এটা মনে হচ্ছে যে স্বয়ং আল্লাহ তার গজব ফালাচ্ছে। তো ভারত আর ইসরায়েল একই রক্তের, তারা দুইটাই মুসলিমের শত্রু, জাতির শত্রু। ইসরায়েলকে বিশ্বের মানুষ পছন্দ করে না, ভারতকেও তারা এশিয়া মহাদেশের ভিতরে সার্ক যে রাষ্ট্রগুলো আছে, কোনো একটা রাষ্ট্র ভারতকে পছন্দ করে না। একেই বলে আসলে চান কপাল। ডক্টর মোহাম্মদ ইউনূসের কপাল যে খুবই ভালো, যা যা ঘটছে অনেক কিছু আস্তে আস্তে বের হচ্ছে। একটা গোল্ডেন অফার জনাব ডক্টর ইউনূসকে দিয়েছে, বাংলাদেশের স্বার্থে অনেক কিছু করা সম্ভব হবে। প্রফেসর ইউনূস লন্ডনে বিরাট ঘটনা ঘটিয়ে এসেছেন, বাংলাদেশে ফিরে সে আসল ঘটনা জানিয়ে দিয়েছেন, ওখানে বসে কিন্তু জানতে পারেন। ইউনূস চালাক কম না, স্টারমার পালিয়েছে, তাতে কি হয়েছে? টাকা ফেরত আনার বন্দোবস্ত ইউনূস করে এসেছে। ব্রিটেনের ইতিহাসে একসাথে এত পরিমাণ সম্পদ জব্দ করা হয়নি। আমি আজকে এমন একটা টপিক নিয়ে আলোচনা করবো যেটা পুরো রাষ্ট্র না, পুরো দেশ না, পুরো সমাজ না, পুরো বিশ্বকে দাঁড়িয়ে দিই। দর্শক, আজকের এই ভিডিওটি দেখলে আপনারা রীতিমতো অবাক হয়ে যাবেন। আপনারা জানেন ইতিমধ্যে আওয়ামী লীগ সরকারের পতন হয়েছে, এখন ক্ষমতায় আছেন অন্তর্বর্তী সরকার ডক্টর মোহাম্মদ ইউনূস। অন্তর্বর্তী সরকারের মাননীয় উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস থাকাকালীন দেশে কি কি ঘটনা ঘটে যাচ্ছে তা আপনাদের প্রমাণ সহকারে দেখাবো। দর্শক, কথা আর বাড়াবো না, ভিডিওতে চলে যাব। তার আগে আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিতে ভুলবেন না। চট্টগ্রামে মামলা করে মেয়র হওয়া, বরিশালে মামলা করে মেয়র হওয়ার চেষ্টা করা, ঢাকাতে মামলা করে মেয়র হওয়ার চেষ্টা করা, এই যে মেয়াদ উত্তীর্ণ মামলা করে মানে যে কোনোভাবে ক্ষমতা নেওয়ার, গদিনে আসীন হওয়ার যে কালচার, এটা খুব ব্যাড প্রেসিডেন্স হবে। একইভাবে চিন্তা করেন, আমরা সবাই জানি যে দিল্লি আওয়ামী লীগ মিলে 2008-এ বাংলাদেশের 111-এর সরকার একটা ইলেকশন ইঞ্জিনিয়ারিং করে আওয়ামী লীগকে বসাইছে না? এভিডেন্স আছে। তাহলে যদি এখন একটা মামলা করা হয়, তাহলে কি বিএনপিকে ক্ষমতা দিয়ে দেওয়া যাবে সংসদে? তো নির্বাচন করতে হবে না, 2008-এর সংসদটা নতুন করে আবার বসবে। তাহলে এই মামলা করে প্রশাসনিক দায়িত্ব নেবার যে কালচার তৈরি হচ্ছে, এটা কিন্তু একটা ব্যাড কালচার হয়ে থাকবে এবং ফিউচারে এটা রাষ্ট্রের জন্য ভালো হবে না। বরং আমরা এটাও প্রস্তাব করেছি, যেহেতু প্রশাসক নিয়োগ দেওয়ার সুযোগ আছে, ইশরাককে দক্ষিণে প্রশাসক করে দেখ। যদি মেয়র করার তো টেকনিক্যাল প্রবলেম আছে অনেকগুলো, প্রশাসক করে দেখ, রাজনৈতিক দলগুলোর সাথে বসুক। বরিশালের ব্যাপারে আমরা বলেছি, চরমনের যিনি নায়েবে আমির, উনি ওখানে নির্বাচনে জেতার কথা ছিল, ওখানে লুটপাট করে নিয়ে নেওয়া হয়েছে, ওনাকে বরিশালের প্রশাসক করে দেখ সরকার। কিন্তু এখন যেটা হচ্ছে, কেউ কারো কথা শোনে না, বাধ্য করতে হয়, গাড়ি ভাঙতে হয়, গাড়ি আটকাইতে হয়, রাস্তাঘাট ব্লক করতে হয়, তা না হলে কোনো উপদেষ্টা, কোনো সচিবের টনক নড়ে না। অতএব আমরা যেটা চাই, যে যার যেটা অধিকার আছে বলে মনে করা হচ্ছে, সেই অধিকারের জন্য সে কথা বলবে, ইনক্লুডিং দক্ষিণের সিটি কর্পোরেশন নিয়ে যারা আন্দোলন করছে। কিন্তু সিটি কর্পোরেশন ব্লক করে দিনের পর দিন, সপ্তাহের পর সপ্তাহ জনভোগান্তি তৈরি করা, সেবা বিঘ্নিত করা, অফিসার কর্মকর্তা কর্মচারীদেরকে ঢুকতে বাধা দেওয়া এবং কোনো সময় শারীরিকভাবে বাধা দেওয়ার ঘটনা আমরা দেখলাম, সেইটা কোনোভাবে কাম্য হতে পারে না। এগুলো আওয়ামী ফ্যাসিবাদী আমলে দরকার ছিল। যেই সরকারটা আমাদের সবার, যার সাথে কথা বলার সুযোগ আছে, যার সাথে বৈধভাবে ন্যায্যতার সাথে ঝগড়া করবার সুযোগ আছে, তাকে বাধ্য করে আওয়ামী স্টাইলে প্রতিবাদ মিছিল মিটিং কাম্য না। স্থানীয় প্রশাসনে প্রশাসক নিয়োগ না দিয়ে, সরকারি আমলাদেরকে দায়িত্ব না দিয়ে যেটা করা দরকার, যারা বিএনপি, জামাত অথবা বিদ্রোহী প্রার্থী হিসেবে স্বতন্ত্রভাবে বিভিন্ন জায়গাতে নির্বাচিত হয়েছে কোনো মার্কা ছাড়া, তাদেরকে মানে যাচাই বাছাই সাপেক্ষে, যারা ফ্যাসিবাদের দোষর ছিল না, গণতন্ত্রের পক্ষে আন্দোলনে লড়াইতে সক্রিয় ছিল, তাদেরকে প্রশাসক হিসেবে দায়িত্ব দেওয়ার। এবং বাংলাদেশে আপনার এই কাউন্সিলর আছে, আপনার পৌরসভা সিটি কর্পোরেশন মিলায় প্রায় ধরেন 6000-এর মতো। তার ভিতরে প্রায় 2022 হচ্ছে যারা আওয়ামী লীগ বিরোধী প্ল্যানেল থেকে হয়েছিল, তাদেরকে দেওয়ার জন্য। এবং বিএনপির মহাসচিব জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও কিন্তু একটা চিঠি লিখে বিএনপির 19 জন ব্যক্তি যারা মেয়র নির্বাচিত হয়েছে বিভিন্ন পৌরসভায়, তাদেরকে দায়িত্ব দেওয়ার জন্য উনি অনুরোধ করেছেন। ওটাকে কিন্তু আমরা সমর্থন করেছি এবং বিএনপি মহাসচিবের এই সমর্থনের প্রেক্ষিতে আমরা বলেছি, এটা শুধু পৌরসভাতে না, সারা দেশে করেন, কারণ সেবা বিঘ্নিত হচ্ছে। যদি মনে করেন যে এটাকে করতে জটিলতা আছে, তাহলে প্রশাসনে নির্বাচন দিয়ে দেন, সব জায়গাতে নির্বাচন দিয়ে দেন স্থানীয় প্রশাসনে। কারণ নির্বাচন দিলে যেটা হচ্ছে, আপনার সেবাটা কোনো না কোনো ফর্মে আবার জনগণের কাছে ফিরে আসবে। আপনি জানেন যে কি পরিমাণ কষ্ট হচ্ছে, জন্ম সনদ, মৃত্যু সনদ, সার্টিফিকেট পাচ্ছে না, পাসপোর্ট বানাইতে পারতেছে না, এনআইডি করতে পারতেছে না, জমি জমা কেনা বেচা করতে পারতেছে না, গ্রামে গঞ্জে ইউনিয়ন পরিষদের, আপনার উপজেলা পরিষদে সিম্পলি গরুর হাট বসছে আর কি। ওখানে কর্মচারীরা ওই ডিপার্টমেন্ট চালাইতেছে, আগের ঠিকাদাররা মিলে ওখানে চক্র ডেভেলপ করছে। এবং যেহেতু আপনার মানে যারা টিএনও আছেন, তারা নিজেদের ডিপার্টমেন্ট সামলায়, আবার এডিশনাল রেসপন্সিবিলিটি পালন করতে আসলে ওনারা পাচ্ছেন না, এটা পারা সম্ভব না, শুধুমাত্র 2-3 দিন পর ফাইল সাইন করছেন। এখন নির্বাচন দিলে ভালো যেটা হইতো স্থানীয় প্রশাসনে, সেটা হচ্ছে যে আপনার জাতীয় নির্বাচন করবার জন্য আমাদের নির্বাচন কমিশন এবং প্রশাসন প্রস্তুত কিনা, এটা আমরা বুঝতে পারতাম। কারণ এই সরকারকে বিদায় নিতে হবে কিভাবে, একটা ভালো নির্বাচন দিয়ে। এবং এই ভালো নির্বাচনটা বাংলাদেশে 2001-এর পরে করবার কোনো অভিজ্ঞতা অল্প কয়েক দিনের মধ্যে ভারতের আশেপাশে সব তছনছ করে দিয়েছিল, 5-6টা ফাইটার বিমান, প্রচুর পরিমাণ ড্রোন ধ্বংস করে দিয়েছিল। ঠিক ইরানের উপরও ভারতের মতো চুরের মতো চুরি করে রাতের আধারে 12ই জুন রাতের আধারে ইরানের উপর প্রচুর পরিমাণ তারা ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। তার পাল্টা হামলা ইরান যেভাবে করছে মানে ইসরায়েলের উপর, এটা মনে হচ্ছে যে স্বয়ং আল্লাহ তার গজব ফালাচ্ছে।
ইসরায়েলের যত বড় বড় টাওয়ার আছে, ওদের দেশে সবচেয়ে বড় বড় যে বিল্ডিং গুলো আছে, এক্সপ্লোজিভ সবচেয়ে দামি দামি যে কাজ মানে ইকুইপমেন্ট গুলো আছে, সব ইরানের মানে শক্তিশালী আপনার ক্ষেপণাস্ত্র দিয়ে তছনছ করে দিচ্ছে। তো মানুষ প্রচুর পরিমাণ মারা যাচ্ছে, এগুলো প্রচার হচ্ছে না, কিন্তু বাড়ি ঘর মানে অফিস আদালত, বড় বড় বিল্ডিং, ইসরায়েলের এয়ারপোর্ট, ইসরায়েলের প্রতিরক্ষা ডিফেন্স এবং আপনার ওই যে তেল আবিব যে এলাকাগুলো সব ধ্বংস পরিণত হয়েছে। এতদিন মানুষ ফিলিস্তিনিকে তারা নিরহ ভেবে তারা যে অত্যাচার নিপীড়ন করেছে, তার প্রতিফলন আজকে সারা বিশ্ব এই খেলাগুলো দেখছে। ইরান কি ধরনের খেলা খেলছে এবং ইরানের সাথে সহযোগিতা করতেছে ইয়েমেন, এক তিন দিক দিয়ে ইসরায়েলকে আক্রমণ করতেছে। ইরান, ইসরায়েল এবং ফিলিস্তিনের এক সংগঠন হামাস চতুর্দিক দিয়ে তারা করে মানে আক্রমণ করে ইসরায়েলের বাপ ডাকিয়ে ছেড়ে দিচ্ছে। ভারতের চরিত্র আর ইসরায়েলের চরিত্র একই। এখন ইসরায়েল ধ্বংস হওয়ার পথে, শেষ পর্যায়ে এখন তারা মাটির নিচে পলাচ্ছে, বিভিন্ন আন্ডারগ্রাউন্ডে পলাচ্ছে। ব্যাটসম্যান মানে বিল্ডিং এর নিচে যে পার্কিং থাকে, ওই ব্যাটসম্যানের নিচে প্রচুর নিচে তারা গর্ত করে তাদের ডিফেন্সের সামরিক বাহিনীর জেনারেলদের পরিবার ওই গর্তের নিচে বিভিন্ন জায়গায় আত্মগোপনে আছে। ওই দিক দিয়ে আবার ফ্রান্সের রাফাল বিমান ভারতের কাছে খুব শক্তিশালী রাফাল বিমানও পাকিস্তান খেয়ে দিয়েছিল। আমেরিকার শক্তিশালী বিমানও ইসরায়েলের পরিচালিত হওয়ায় ইরান ধ্বংস করে দিয়েছে। যত শক্তিশালী মুসলিম কান্ট্রিরা কাউকে ভয় পায় না, তারা যখন একবার জাগ্রত হবে তাদের অবস্থা করুণ হয়ে যাবে বিধর্মী যারা আছে। তো ভারত আর ইসরায়েল একই রক্তের, তারা দুইটাই মুসলিমের শত্রু, জাতির শত্রু। ইসরায়েলকেও বিশ্বের মানুষ পছন্দ করে না, ভারতকেও তারা এশিয়া মহাদেশের ভিতরে সার্ক যে রাষ্ট্রগুলো আছে, বাংলাদেশ, পাকিস্তান, নেপাল, শ্রীলঙ্কা, ভুটান, চায়না, কোনো একটা রাষ্ট্র ভারতকে পছন্দ করে না। এই জন্য তাদের পরাজয় নিশ্চিত হবে, এটা আমরা জানি। আর সবচেয়ে বড় কথা হলো এই যে পরাজয়ের নেতা হলো যে ইসরায়েলের যে অত্যাচার নিপীড়ন করেছে, আল্লাহর গজব ছাড়া কিছুই না। এখন ইসরায়েলে আপনারা ফিলিস্তিনির মধ্যে যে সব ইসরায়েলিরা ডিউটি করতো, তাদের নিরাপত্তার মানে ফিলিস্তিনের উপর অত্যাচার করার জন্য, এগুলো এখন পালিয়ে যাচ্ছে। কে কার আগে পালাতে পারবে? ইসরায়েলি সেনাবাহিনী কোন দিক দিয়ে পালাবে তার পথ তারা খুঁজে পাচ্ছে না, খালি তাদের যান বাঁচানোর জন্য চেষ্টা করছে। তো এই বিষয়গুলো অবশ্যই আল্লাহর এগুলা মায়ের, কারণ ইরান এবং ইরানকে সাপোর্ট দিচ্ছে পাকিস্তান যদি সাপোর্ট দেয় তো এগুলো আশেপাশে যত শক্তিশালী রাষ্ট্রই থাক কিছুই হবে না। তার মধ্যে আরো শক্তিশালী রাষ্ট্র চায়না এবং উত্তর কোরিয়া, যে উত্তর কোরিয়া সে বিশ্বের কোনো রাষ্ট্রকে ভয় করে না, সে উত্তর কোরিয়া পর্যন্ত ইরানকে সাপোর্ট দিচ্ছে। আশা করছি বিশ্বে একটা বিশ্বযুদ্ধ শুরু হলেও এটা মুসলিমদের পক্ষে আসবে। কোরআনেই আছে যে পৃথিবীতে ধ্বংস হবে, মুসলমানদের ক্ষতি হবে, মুসলমানদের কর্তা করবে, শেষ পর্যন্ত মুসলমানরাই কিন্তু বিজয়ী হবে। কোরআনের লেখা। আর সেই কোরআন কিন্তু কোনো মানুষ তৈরি করে নাই, কোনো মানুষ লেখে নাই, আল্লাহর তরফ থেকে গায়েবী আসমান থেকে আসছে। সেগুলা কালকে কি ঘটনা হবে, পরশুদিন কি হবে, আরো 1000 বছর পর কি হবে, 500 বছর পর কি হবে, সব কিন্তু কোরআনের লেখা আছে। পঙ্খানুপঙ্খ এগুলো কিন্তু ঘটে যাচ্ছে। তো আমিও বাংলাদেশ সরকারকে বলবো, বাংলাদেশের মানুষের হেফাজতের জন্য এখন বর্তমানে যে টেকনোলজি বের হয়েছে, আধুনিক যুদ্ধ কৌশল বের হয়েছে, আমাদের আধুনিক অস্ত্র দরকার, আধুনিক ফাইটার বিমান দরকার। প্রতিটি সংসদীয় অর্থ বছরে আর 10টা করে যেন ফাইটার বিমান কিনা হয়, বা উচ্চমানের ট্যাঙ্ক কিনা হয়, বা উচ্চমানের ক্ষেপণাস্ত্র যেন আমাদের তৈরি করা হয়। যত মানে তাদের মুখে আমি বলবো যে চেঞ্জ ইউর মাইন্ড, টেক এ লুক, সেকেন্ড লুক এট দ্য সাবজেক্ট। কিয়ার স্টারমার কেন দেখা করে নাই? একটা কারণের জন্য, সেটা হচ্ছে তার পার্সোনাল ইনভলভমেন্ট উইথ দ্য লাইফ অফ টিউলিপ সিদ্দিক। হাসিনা ওয়াজেদ বলতে লজ্জা লাগে, হাসিনা শেখ এন্ড রেহানা শেখ। এই টিউলিপ সিদ্দিক শুধু ইনঅ্যাপ্রোপ্রিয়েট কাজই করেনি। স্ট্যানলি ওয়েনকে আমি একটা কথা জিজ্ঞাসা করেছি, টিউলিপ সিদ্দিক বাংলাদেশে গিয়ে কোনো খুন করে নাই, কোনো গুমের সাথে ইনভলভ ছিল না, কিন্তু she aided her aunts and mother, অর্থাৎ সে সাহায্যকারীর ভূমিকায় ছিল। অ্যাজ এ ম্যাটার অফ ফ্যাক্ট, বাংলাদেশি অথরিটি লন্ডনে তার বিরুদ্ধে ক্রিমিনাল অ্যাক্টে মামলা পর্যন্ত করতে পারে। কেন? she is the beneficiary of the crimes. হাসিনা শেখ এবং রেহানা শেখ বাংলাদেশে যেই অপরাধ করেছে, ওই অপরাধের বেনিফিশিয়ারি এই টিউলিপ সিদ্দিক। সাবজেক্টটা হলো এই, বাংলাদেশি অথরিটির কেন টিউলিপ সিদ্দিকের এই ক্রাইমসকে চ্যালেঞ্জ করবে? একটা কারণে, এই টিউলিপ সিদ্দিক সে যখন এমপি ছিল, বর্তমানের যে ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার, তার সাথে তার ফ্রেন্ডলি রিলেশনশিপ ছিল, লক্কালক্কি সম্পর্ক ছিল। সোশ্যাল মিডিয়ায় তার সম্পর্কে অনেক কিয়ার স্টারমারের সাথে তার জড়াজড়ি করার, অলমোস্ট চুমা দেওয়ার ভিডিও পর্যন্ত সারফেস হয়েছে। কি হয়েছে জানেন? এই টিউলিপ সিদ্দিক ডক্টর মোহাম্মদ ইউনূস যখন দুর্নীতি দমন সংস্থার ইনভেস্টিগেটরদের নিয়ে, বাংলাদেশ ব্যাংকের গভর্নরকে নিয়ে, তথ্য মন্ত্রণালয়ের সচিবদেরকে নিয়ে লন্ডনে এসেছে, সব অপরাধের পুরো জিনিস ব্রিটিশ প্রধানমন্ত্রীর সামনে দিয়ে বলবে, মিস্টার প্রাইম মিনিস্টার, your country is holding billions of pounds which was being stolen from Bangladesh. I'd like you to help to collect all those money and take those money, send those money to Bangladesh. British চোর কিয়ার স্টারমার নির্লজ্জ বেশ্যার মতো ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে দেখা করে নাই। দুইটা কারণে কিয়ার স্টারমার ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে দেখা করে নাই। এক, কিয়ার স্টারমার
প্রধানমন্ত্রী হওয়ার আগে টিউলিপ সিদ্দিকের সাথে ভ্যাকেশন করেছে, ব্যক্তিগত ভ্যাকেশন। এই ভ্যাকেশনে বাংলাদেশে গেছে, বাংলাদেশের সিলেটে গেছে কিয়ার স্টারমারের নিয়ে। এই টিউলিপ সিদ্দিক একা একা, কিয়ার স্টারমারের স্ত্রী ছাড়া এই টিউলিপ সিদ্দিক ভ্যাকেশনে গিয়েছে। এখন কিয়ার স্টারমার প্রধানমন্ত্রী হওয়ার পরে সে ফেভারটা ফেরত দিতেছে। কোন ফেভার? টিউলিপ সিদ্দিক বাংলাদেশি আওয়ামী লীগে আছে না কতগুলা, ব্রিটিশ বর্তমানে লন্ডনে আছে, আওয়ামী লীগের দুর্নীতির বেনিফিশিয়ারি, রয়ের জন্য কাজ করে, শেখ ফ্যামিলির চাকর বাকর, তারা সবাই মিলে একটা গ্রুপ। ওই গ্রুপ ভোট দিয়েছে ব্রিটিশ ইলেকশনে, সাপোর্ট করেছে লেবার পার্টিকে। কেন? লেবার পার্টিকে মিলিয়ন মিলিয়ন পাউন্ড চাঁদা দিয়েছে। কে দিয়েছে? সালমান রহমান। কে দিয়েছে? আখতারুজ্জামান বাবুর পোলা। কে দিয়েছে? বেশা শাহ আলম। কে দিয়েছে? বিভিন্ন ব্যাংকের মালিক এবং বিজনেসম্যান। অর্থাৎ কিয়ার স্টারমার হানি ট্র্যাপ এবং মানি ট্র্যাপের মধ্যে আছে। তো টিউলিপ তাকে বলছে যে আমি তোমাকে টাকা দিছি, পয়সা দিছি, সম্পদ দিছি, ভোট দিছি, যৌবন দিছি, আমার শরীর দিছি, তুমি ডক্টর ইউনূসের সাথে দেখা করবা না। কিয়ার স্টারমার বলছে ঠিক আছে, আমি দেখা করলাম না, দেখা করে নাই। এখন এটা নিয়ে বাংলাদেশে গোলাম ময়লা রনির মতো লোক, নডি ফারহানের মতো বেডি, নডি সামাউবায়দের মতো বেডি, সোশ্যাল প্রস্টিটিউট মাসুদ কামালের মতো লোকজন, বিএনপির শাওয়ার মতো লোকজন, বিএনপির আমির খসরুর মতো লোকজন এবং বিএনপির গোরখোদক আব্বাসের মতো লোকজন, এরা কি বলবে? ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে দেখা করে নাই। দর্শকবৃন্দ, কিয়ার স্টারমার যদি ডক্টর ইউনূসের সাথে দেখা করে, প্রথম অব্লিগেশন 100, 200, 500 মিলিয়ন পাউন্ড বাংলাদেশ থেকে চুরি করে লন্ডনে এনেছে। ডক্টর মোহাম্মদ ইউনূস এভিডেন্স সহ কিয়ার স্টারমারের হাতে দিয়ে বলবে, মিস্টার প্রাইম মিনিস্টার, আমি আমার এই টাকাগুলো ফেরত চাই। আপনার কি মনে হয় ব্রিটিশরা তাজমহল থেকে যে মেইন কোহিনূর ডায়মন্ডটা চুরি করে আনছে, ওই ডায়মন্ড এখন ফেরত দিবে? ওই শাহজাহানের আমলে তাজমহল থেকে যে কোহিনূর চুরি করে আনছে, আপনার মনে হয় ব্রিটিশরা ওইটা ফেরত দিবে? আর কিয়ার স্টারমার অলরেডি টিউলিপের শরীরের গন্ধ পাইছে, টাকার গন্ধ পাইছে, পয়সার গন্ধ পাইছে, পাউন্ডের গন্ধ পাইছে, ভোটের গন্ধ পাইছে। তো কিয়ার স্টারমার কেন ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে কথা বলতে গিয়া একটা ফালতু হবে? একেই বলে আসলে চান কপাল। ডক্টর মোহাম্মদ ইউনূসের কপাল যে খুবই ভালো। শেখ হাসিনা সরকারের পতনের ঠিক পর মুহূর্ত থেকে আজকের দিন পর্যন্ত তিনি যথেষ্ট বিচক্ষণতার সহিত, অনেকে বলেন তিনি রাজনীতি বোঝেন না, কিন্তু তিনি আসলেই বোঝেন। যে বিএনপি নেতারা অলরেডি প্রকাশ্যে বা মিডিয়াতে ডক্টর মোহাম্মদ ইউনূসকে নিয়ে নানান সমালোচনা করছেন, এর মাঝখানে লন্ডনে জনাব তারেক রহমানের সাথে বৈঠকে যা যা ঘটছে, অনেক কিছু আস্তে আস্তে বের হচ্ছে। একটা গোল্ডেন অফার জনাব ডক্টর ইউনূসকে দিয়েছে তারেক রহমান। তবে আমি এটাকে পজিটিভলি নিচ্ছি এই কারণেই, দেখেন ডক্টর মোহাম্মদ ইউনূসের ইন্টারন্যাশনালি যে জ্যাক আছে বা হোল্ড আছে, রাইট নাও অনেক কিছু হচ্ছে না, কারণ দেশে গণতান্ত্রিক সরকার নেই। তবে কোন গণতান্ত্রিক সরকারের কোন একটা কি পয়েন্ট বা কি পোস্টে যদি তিনি আসলেই বসেন, ওনাকে ব্যবহার করে বাংলাদেশের স্বার্থে অনেক কিছু করা সম্ভব হবে। আর এই জিনিসটাই জনাব তারেক রহমান তিনি বুঝতে পেরেছেন। দর্শক, প্রধান উপদেষ্টা এবং তারেক রহমানের 1.5 ঘন্টার বৈঠকে শুধু কি আসলে রাজনীতির আলোচনা ছিল বা নির্বাচনের আলোচনা ছিল, নাকি অন্য কিছু ছিল? এখন বিএনপির স্থায়ী কমিটির সদস্য, যিনি এই মুহূর্তে দলটির মুখপাত্র হিসেবে কাজ করছেন এবং সবচেয়ে বেশি বক্তব্য দিচ্ছেন বা ডক্টর ইউনূসকে নিয়ে সমালোচনা করতেন, সালাউদ্দিন আহমেদ এবং হাফিজ উদ্দিন আহমেদ দিয়েছে চাঞ্চল্যকর তথ্য যে ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে ফেব্রুয়ারিতে নির্বাচন, মৌলিক সংস্কারের কয়েকটি বিষয়ে সম্মতি, বিচার প্রক্রিয়া এগিয়ে নেবার বিষয়ে আলোচনা করতে আপনার তারেক রহমানের উপর দায়িত্ব দিয়েছিল দলটির নীতি নির্ধারণী ফোরাম। তো সেখানে আরো একটা জিনিস অ্যাড করা হয়েছে যে বিএনপি সরকার গঠন করতে পারলে, রাইট নাও নির্বাচন হলে বিএনপি সরকার গঠন করবে, যদি অতি চমক হয় তাহলে জামাত যেতে পারে, বাট নর্মালি এখানে জামাতের যাওয়ার সুযোগ নেই। হয়তো বিরোধী দল হিসেবে তারা বড় শক্তি থাকবে। এনসিপি জামাতের সাথে জোট বাঁধলে জামাতের ভোট টোটগুলো এনসিপি পাইয়া 2-1টা সিট পাবে, না হলে জীবনও এনসিপি সিট পাবে না। এটা হচ্ছে প্র্যাকটিক্যাল বাস্তবতা। তো বিএনপি সরকার গঠন করবে, এটা 100% নিশ্চিত। এখন বিএনপি সরকার গঠন করতে পারলে ডক্টর মোহাম্মদ ইউনূসের ইমেজকে বা ওনাকে কাজে লাগানোর কথা লন্ডনের বৈঠকে আলোচনা হয়েছে। তার মানে ডক্টর মোহাম্মদ ইউনূসকে বিএনপি আগামী দিনে সরকার গঠন করলে এমন কোন পদে নিয়ে আসতে চায় যেখানে তার ইমেজটা কাজে লাগানো যাবে বাংলাদেশের স্বার্থে। তিনি বলছেন যে আগামীতে সরকার গঠন করতে পারলে দেশের অর্থনৈতিক মুক্তি এবং গণতান্ত্রিক ধারার রাজনৈতিক চর্চা প্রতিষ্ঠায় ডক্টর মোহাম্মদ ইউনূসের সহায়তা বা সাহায্য প্রত্যাশা করেছে বিএনপি। বিষয়টি প্রধান উপদেষ্টাকে জানানো হয়েছে সেই বৈঠকে। তিনি প্রস্তাব গ্রহণ করেছেন কিনা তার তথ্য এখনো আসে নাই, তবে তিনি প্রস্তাবগুলোর আপনার গুরুত্ব অনুধাবন করেছেন।
বলছেন যে রাজনৈতিক দল এবং সরকারের একমত হওয়া বিষয়গুলো সংস্কার হবে, আর সংস্কার একটা চলমান প্রক্রিয়া। তো বিএনপি চাচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূসের ইমেজটাকে কাজে লাগাতে। এখন ধরেন, দর্শক সম্পূর্ণ ভিডিওটি দেখলেন, আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। এই নিয়ে আপনার গুরুত্বপূর্ণ মন্তব্যটি অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। ধন্যবাদ।